সবচেয়ে দুর্বল ছাত্রদের নিয়ে আমি চিন্তা ভাবনা কিসের জন্য তারা ফেল করে। আমি জানি একটা পরিসংখ্যান যদি সে 5 দিন 6 দিন পরে ইনশাল্লাহ সে পাস করতে পারে, জাস্ট এটি তো, এটা আমি আজকে দেখাবো, এটা অসম্ভব কিছু নাই। 5 দিন পরে সে যে 20 পেতে পারে সৃজনশীল 50 মধ্যে, তাহলে তাকে ফেল করাবে কিভাবে? এটা অসম্ভব কিছু নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মাঝে একটা নোট নিয়ে হাজির হলাম, যেটা আমার নিজস্ব ক্রিয়েটিভের মাধ্যমে নোটটা ক্রিয়েট করছি। আশা করি এটা পরিসংখ্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি দেখতে তোমরা অনেকে ভালো লাগবে। সেই হিসাবে আমি একটু নোটটা একটু পরিচয় আলোচনা করতেছি। এই যে দেখো, পরিসংখ্যানের নোট, যে এই যে সংজ্ঞা দিলাম, এই হচ্ছে প্রত্যেকটা সংজ্ঞা দিয়ে আবার গণসংখ্যা সারণী কিভাবে লিখতে হয় সেটা বিস্তারিত তুলে ধরলাম। আচ্ছা, আমি দ্বিতীয়টা দেখাই। এই যে কিভাবে প্রশ্ন আসে গণসংখ্যা সারণী নির্ধারণ করো। তাহলে আমাকে একটা প্রশ্ন দেওয়া আছে, এর সাথে সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহ। এই যে প্রত্যেকটা অঙ্ক হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। ক্রমজিত গণসংখ্যা কিভাবে করতে হয়, মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়, অবিচ্ছিন্ন কিভাবে নির্ণয় করতে হয়। এই যে একই পৃষ্ঠায় এই যে সূত্র সহ এবার হচ্ছে প্রশ্ন, এর সাথে আবার কি সমাধান বিশ্লেষণ সহ দিয়ে মডেল নম্বর অঙ্ক 2, মডেল নম্বর অঙ্ক 3। এই যে কত সুন্দর করে গোছানো আছে। দেন আমি দেখাই, এই যে এটা সিনেমেশন উপন্যাসের ক্ষেত্রে এই যে কিভাবে কত সুন্দর করে সাজানো আছে এক পৃষ্ঠায়। যে আবার আছে কি শ্রেণীবিন্যাস পত্রের ক্ষেত্রে কিভাবে হয়। এই যে প্রশ্ন, এই যে সূত্র, এই যে প্রশ্ন আছে, প্রশ্ন এই সমাধান, এভাবে প্রত্যেকটাকে যে সুন্দর করে সমাধান দেওয়া আছে। এই যে আশা করি কেউ যদি এই নোটটা পড়ে ইনশাল্লাহ সে 20-এর মধ্যে 20ই পাবে। 50 থেকে 20 নম্বরে তোমরা জানোই তো 20 নম্বর পরীক্ষাতে আসে এই পরিসংখ্যান থেকে। এটা 6 নোট থেকে 10 পর্যন্ত পরীক্ষাতে আসে, সেই হিসাবে তৈরি করা হয়েছে। আর এই নোটটি দুর্বল ছাত্র থেকে ধরে উচ্চ ভালো মানের ছাত্রদের সাথে তুলনা করে তোলা হয়েছে। যেহেতু আমি সবচেয়ে দুর্বল ছাত্রদের নিয়ে আমি চিন্তা ভাবনা কিসের জন্য তারা ফেল করে। আমি জানি একটা পরিসংখ্যান যদি সে 5 দিন 6 দিন পরে ইনশাল্লাহ সে পাস করতে পারে, জাস্ট এটি তো, এটা আমি আজকে দেখাবো, এটা অসম্ভব কিছু নাই। 5 দিন পরে সে যে 20 পেতে পারে সৃজনশীল 50 মধ্যে, তাহলে তাকে ফেল করাবে কিভাবে? এটা অসম্ভব কিছু নাই। আচ্ছা, আমি আমার গুরুত্বপূর্ণ কিছু নোট আমি যে তোমাদের মাঝে একটু ব্যাখ্যা দিব যে এসএসসির জন্য আজকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছিল। সেই হিসাবে আজকে 10-এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো আমি কিছু হালকা বিশ্লেষণ দিব। এই যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এর ধাপগুলো কি? এখানে পরিসর নির্ণয় করতে শ্রেণীবৃত্তি নির্ণয় করতে হইব, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে, শ্রেণীর সাহায্যে গণসংখ্যা নির্ণয় করতে হইব। এটা বেসিক। এটা লাগবে কি, পরিসর নির্ণয় করতে গেলে কি লাগবে, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন প্লাস 1। আচ্ছা, শ্রেণীর সংখ্যা, পরিসর বা শ্রেণীবৃত্তি, শ্রেণীবৃত্তি না থাকলে শ্রেণীবৃত্তি ধরে নিতে হবে। আর শ্রেণী ব্যবধান যে কথা শ্রেণীবৃত্তি একই বলবা। এখানে আমি একটা একটা প্রশ্ন আমি দেখাই দিই তোমাদের। মডেল নম্বর অঙ্ক, এটা আসে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা কিভাবে তৈরি করবো, যে একটা প্রশ্ন, 20 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রাপ্ত নম্বর দেওয়া হলো কতজন, 100। তুমি গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে দেখতে হবে কি, আমার যেহেতু বলছে কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, সেক্ষেত্রে আমার কি সর্বোচ্চ মান বার করবো। সর্বোচ্চ এখানে মান কত, 90। আর সর্বনিম্ন মান কত, এই যে এখানে সর্বনিম্ন কত, 38। আর দড়ি শ্রেণীবৃত্তি কত, এখানে কাছাকাছি মনে হচ্ছে কি 5। 5-এর কাছাকাছি হলে সংখ্যাটা আমি ধরবো কি 5। তাহলে আমি কি করলাম, শ্রেণীবৃত্তি ধরে নিলাম, এই যে শ্রেণী পরিসর বাই শ্রেণীবৃত্তি। আর এই মান বসাইলাম, বসাই অঙ্ক করলাম 53। আর এই যে পরিসর 53 আর শ্রেণীবৃত্তি কত 5 ধরলাম, সেহেতু আমার কত আসে 10.6। এটা পূর্ণ সংখ্যা লিখতে হবে, অলওয়েজ পূর্ণ সংখ্যা লিখতে হইব। 10.2 বা 10.5 হলে সেটা কি লিখবো আমি, পূর্ণ সংখ্যা। সেই হিসেবে আমি কত নিব, 11। এই যে এখানে এই ঘরটা আমি সাজাবো কি, প্রাপ্ত নম্বর টেলি নম্বর টেলি শ্রেণীর সাহায্যে গণসংখ্যা নিয়ে যায়। তাহলে আমার এখানে 38 থেকে 42 পার্থক্য কত, 5। কিভাবে, 38 সহ ধরতে হইব। 38 সহ 42 এর পার্থক্য 5। পরে 43 হয়েছে, 42 পরে কত, 43 থেকে 47, 48 থেকে 52, 53 থেকে 52, পরে 53, 53 থেকে 57, এইভাবে 5 করতে পার্থক্য দেওয়া হয়েছে। এখানে আমি কত সংখ্যা ধরছি, এখানে প্রথম সংখ্যা মনে করো 70 দেওয়া। 70 দিলে দেখবা 70 কোন ঘরের মধ্যে অবস্থান, এখানে 70-এর মধ্যে কোন ঘরের অবস্থান আছে, এটার মধ্যে। যে 68 থেকে 72 ভিতরে কি 70 অন্তর্ভুক্ত, সেইটা আমি একটা দাগ দিব। 40, 40 কোন করে আছে, এই যে 40 এর মধ্যে আছে। 38 থেকে 42 ভিতরে 40, তাহলে আমি একটা টান দিব। এরকম করে করে ধরে একইভাবে অঙ্ক করতে হবে সমাধান। এই তো হয়ে গেল আমার একটা অঙ্ক। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে কি, ক্রমজিত গণসংখ্যা কিভাবে হয়, আরেকটা হচ্ছে কি ক্রমজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, শ্রেণী মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে, শ্রেণী সীমা কিভাবে অন্যক্ত করতে হয়। এই যে ক্রমজিত গণসংখ্যা মানে কি, এই যে ক্রমজিত গণসংখ্যাটা, গণসংখ্যা আছে এরপরে হচ্ছে ক্রমজিত গণসংখ্যা।
এই যে গণসংখ্যা প্রথম সংখ্যা স্থির রেখে পরবর্তী সংখ্যার সাথে যে সাথে যত রকমের যোগ করে নিতে হবে। প্রথম সংখ্যা স্থির রেখে গণসংখ্যার প্রথম 8, 8-এর সাথে স্থির রেখে 3 যোগ করে দিছে। এরপর 11 লিখলাম, 11-এর সাথে 10 যোগ করে 21। আবার এই যে 21-এর সাথে 7 যোগ করে 28, 28-এর সাথে 2 যোগ করে 23 হয়ে গেছে। আর শ্রেণী মধ্যমা কিভাবে করবো, দুইটা এই যে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, লিখে দিয়েছে। এই যে উচ্চ সীমা নিম্ন সীমা 2 যোগ করলে ভাগ করলে কত আসে 32.5। এই যে এভাবে হিসাব করা হয়েছে, 60 আর 65 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে কত আসে 62.5। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা কিভাবে করবো, এই যে লিখে দিচ্ছে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। শ্রেণী সীমা থেকে নিম্ন সীমা পাশের সাথে 5 বিয়োগ করবে, উচ্চ সীমার সাথে 5 যোগ করবে। তাহলে নিম্ন সীমা এখানে এটা 46, 46 থেকে 5 পয়েন্ট কমালে আসে কত 45.5। আর উচ্চ সীমার সাথে 5 পয়েন্ট যোগ করলে কত আসে এই যে 50.5। এতে হয়ে গেল। এখন আমি পরেরটা দেখাই। এই যে এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো সিনিমিনাস নয় এমন পত্র হইতে সিনিমিনাস নয় কোনটা, ওই যে এভাবে খালি শুধু সংখ্যা আছে। সিনিমিনাস হইলে কি যে শুধু গড়াকার থাকবে 38 থেকে 32, এগুলো গেলে সিনিমিনাস। আর এটা সিনিমিনাস নয়। তাহলে এই সিনিমিনাস ক্ষেত্রে মধ্যক দুইটা নির্ণয় করা যায়। দুইটা মধ্যক কি আসে, একটা হচ্ছে জোড় ক্ষেত্রে, একটা হচ্ছে বেজোড় ক্ষেত্রে। এই যে বেজোড় হলে কি n+1/2 তম পদের মান, আর জোড় হলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদের বাই 2। এটা নির্ণয় করতে হবে। এখানে দেখো আমি একটু বুঝাই দিই। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক মডেল অঙ্ক। এখানে দেখবো, এখানে মানে ঊর্ধ্বক্রমে সাজাবো, সাজানোর পর দেখবো সংখ্যার কত আছে 1 2। মানে ঊর্ধ্বক্রমে সাজাবো কিভাবে, ছোট থেকে বড়। এই যে 18 15, এখানে 18, এখানে সবচেয়ে ছোট করে 15, পরে এসে 18, এভাবে সাজিয়ে নিলাম। তো উপাত্তের সংখ্যা এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9। উপাত্তের সংখ্যা 9টি, যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা সূত্রটা কোথায়, এই যে এখানে সুন্দর করে দিয়েছে। এই সূত্রটা আমি লিখলাম, বা সূত্রটা ডাইরেক্ট তারা লিখে দিয়েছে, লিখেছে n+1/2 লিখে দিয়েছে। তাহলে তাও হবে, সমস্যা নাই। n এর জায়গায় আমি বসাবো কি n, n মানে কি 9। এখানে যতটা সংখ্যা আছে সেন শুধু n, এর 9 একসাথে যোগ করলে কত 1 আর 10, 10 এর 2 ভাগ করলে 5তম, 5তম পদ কত, 5তম পদে কিন্তু আমার মেন 1 2 3 4 5, 5তম পদে হচ্ছে 24। তাহলে 24 হচ্ছে কি নির্ণয় মধ্য। এখানে আমি দেখবো কি এখানে সংখ্যা কত, এটা মানে উত্তরক্রমে সাজাইলাম, সাজিয়ে পর 1 2 3 4 5 6 7 8। এখানে জোর, জোর হলে আমার কি দ্বিতীয় সূত্রটা হবে, এই যে দ্বিতীয় সূত্রটা আমি দেখলাম। যেহেতু ওটা এন এর জায়গাতে আমি ডাইরেক্ট কি 8 লিখে দিছি, 8টা যেহেতু n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, মানে 8 n। সূত্রটা লেখার পরে এটা হিসাব করলাম, 4 2 8, 4 হলো 4তম পদ। আর এখানে দুইটা ভাগ করলে আসে কত 4, আর যোগ করলে 1 5, 5তম পদ। তাহলে 4তম পদ আসে কত 18, আর 5তম পদ হচ্ছে 22। আচ্ছা যোগ করে আসলে কত 18 22 যোগ করে 40, 40 দিয়ে ভাগ করলে কত 20, 20 20 হচ্ছে আনসার। এখানে আবার কি সিনিমিনাস না, এটা তোমাদের গুরুত্ব না, এটা 6 7 এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এসএসসি এর জন্য দেখাচ্ছি জাস্ট আজকে। এই যে এটা হচ্ছে সিনিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক। আর যে আগে আগে দুইটা করছিলাম কি সিনিবিন্যস্ত নয়, এখন আমি কি করবো সিনিবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এখানে আমি সূত্রটা সুন্দর করে দিয়েছি, a + n/2 m - fc × h/fm। এই যে এখানে কি আছে, কি মান বসে সেটা আমি বুঝাই দিয়েছি। দেন এসে মধ্যক নির্ণয় করো, এই যে গড় লাগবে কত সেটা আমি লিখে দিয়েছি, শ্রেণীভিত্তিক গণসংখ্যা কমিতিত গণসংখ্যা। এই যে এখানে সাজাতে এই যে প্রশ্ন, এই যে সমাধান, সমাধান আমি কি দিচ্ছি, এই যে যেভাবে লিখছি ওইভাবে লিখলাম, গণসংখ্যা কমিজিত গণসংখ্যা। কিসের জন্য, মধ্যক নির্ণয় করতে গেলে আমাকে কমিজিত গণসংখ্যা মাস্ট বি লাগবে। সেই হিসাবে আমি এখানে লিখে দিলাম এখানে। তাহলে আমার সূত্রটা হচ্ছে এটা, এই মূল ফোকাস। তাহলে মূল ফোকাসটা হলে সূত্র হয়েছে কি l + n/2 - fc × h/fm। তাহলে আমার প্রত্যেকটা মান দরকার l। l কি l এখানে লিখে দিচ্ছি কি মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা কিভাবে করবা, এই সংখ্যাটি টোটাল প্রথম আছে কি যে টোটাল যোগ করবা, যোগ করলে কত 50, 50 ভাগ করলে কত 25, 25 এর মধ্যে থাকবো কি এই ঘরের মধ্যে কমিজিত গণসংখ্যা মেয়ে যাবে। যাওয়ার পরে 25 গুণ করে পরে 32, 32 হচ্ছে মূল পয়েন্ট। এখানে আছে কি নিম্ন সীমা কি l, এই যে শ্রেণী নিম্ন সীমা মানে কি এল, মধ্যম শ্রেণী নিম্ন সীমা মানে কি এল 76। তাহলে এফসি, এফসিটা বা করবা কেমনে, এই যে এটা দিয়ে এই করে আসছে করে এর হচ্ছে কি, ওই যে এফসি এখানে লিখেছি মধ্যক শ্রেণী পরবর্তী শ্রেণীর যোজিত কোনো সংখ্যা পরবর্তী শ্রেণীর। তাহলে এই সংখ্যার এর পরিযোজিত সংখ্যা কত 20, পূর্বেরটা পূর্ববর্তী কইছে, পূর্ববর্তী যোজিত কোনো সংখ্যা, তাহলে উপরেরটা। আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণী কি গণসংখ্যা, এখানে মধ্যক শ্রেণী কত 12। আর এস এস পার্থক্য, এখানে 61 থেকে 65 পার্থক্য কত 10, সরি 61 থেকে 65 পার্থক্য কত 5, 61 সহ 65 পার্থক্য কত 5। আর এন মানে কত 50। এই যে এখানে মান বসাই দিলাম, মান বসাই ক্যালকুলেশন করলাম, হয়ে গেল।
এখানে এটা শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে, শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে কিভাবে বুঝবো আমি? এখানে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে মানে কি, শ্রেণী বিন্যাস ওই যে গড় আছে, এই যে একটা প্রশ্ন, এটা আমি আবার সমাধান দেখাই। এখানে আমি দেখবো সবচেয়ে বেশি যে সংখ্যাটা সবচেয়ে বেশি গণসংখ্যার মধ্যে, সেটা হলো কি, এটা হচ্ছে মূল পয়েন্ট। সেই গণের মধ্যে কি শ্রেণী 11, এখানে সবচেয়ে বেশি কোনটা গণসংখ্যার মধ্যে? এই যে এখানে দেখা যায় 11, 11 গণসংখ্যা সর্বাধিক আছে, তাই 30 থেকে 34 শ্রেণী কিসে অবস্থিত। এই শ্রেণীটিকে আমার প্রচুরক শ্রেণী বলা যায়, বন্ধক শ্রেণী বলা যায়। আচ্ছা, যেহেতু আমার প্রচুরক শ্রেণী ধরলাম, আচ্ছা 11 নিম্ন সীমা কত? 30, এই যে 30। আর F1 মানে কি, এখন এখান থেকে দিচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যার পরবর্তী গণসংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুর শ্রেণী এটা। তাহলে এটার পূর্বটা কোনটা? এটা থেকে বিয়োগ করতে দিব। আর এর পরেরটা হবে কিসে? F2। F1 মানে আগে, F2 মানে 2 পরে। যে যোগ করে আমি সূত্রটা লিখে দিলাম কি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এই সূত্র অনুযায়ী পুরোপুরি মানগুলো এখানে সাজাই দিলাম, দিলে অঙ্কটা করে দিলাম, হয়ে গেল অঙ্ক। এই যে 30, F1 এর মান বসাইলাম, কত? 4 আসছে। F1 4, F2 7, এইচ 5, 20, 11 থেকে ভাগ করলে আসে কত? এই যে এইভাবে আসে, শেষ অঙ্ক হয়ে গেল। এখানে দেখো আরেকটা আছে কি, শ্রেণী বিন্যাস সমর্থের ক্ষেত্রে এটা গড় নির্ণয় করতে। এটা এখন গড়, এখন এই গড়টা আমি কিভাবে নির্ণয় করবো? এখন এই যে গড় সমান সমান এক্স বার সামেশন এফ আই এক্স বাই ইন্টু এন, এফ আই এক্স আই বাই এন। তাহলে এখানে গড় লাগবে কয়টা সেটাও আমি সুন্দর করে লিখে দিয়েছি। গড় লাগবে কয়টা? শ্রেণীতে লাগবে, মধ্যমা লাগবে গণসংখ্যা, এফ আই এক্স লাগবে, মানে কি এফ আই গুণ করতে হবে, শ্রেণী মধ্যমা গুণ গণসংখ্যার মধ্যমা গুণের সমষ্টি। তাহলে আমাকে বানাই গড়ে যে প্রশ্ন, এই যে একটা প্রশ্ন সুন্দর করে সাজানো দেওয়া আছে। এই যে আমি সমাধানটা দেখাই। শ্রেণীতে লিখলাম, শ্রেণী মধ্যমা লিখলাম গণসংখ্যা এফ আই এক্স আই। তাহলে আমি দেখো মধ্যমা তো আমি আগে বলছিলাম দুইটার সঙ্গে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, দুইটার সঙ্গে যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, এই প্রত্যেকটা আছে কি। আর গণসংখ্যা তো আছেই, আর এটা কি এফ আই এক্স আই গুণ করবা, এফ আই এক্স আই, এই যে এই দুইটা গুণ করবা। 32.5 3 গুণ করলে কত? 97.5। এইভাবে কি 38.40 গুণ করলে তো, এই যে এগুলিকে আমার সমষ্টি কম সামেশন এফ আই এক্স আই, তাহলে হয়ে গেছে এন, এন 40। এখানে লিখলাম কি, এফ আই এক্স আই কত? যত আছে তত বসালাম, এন এত। তাহলে আমি কি সূত্রটা রাখলাম, এফ আই এক্স বাই এন, এফ এক্স এর জায়গাতে কত বসালাম অঙ্ক? আর 70, 1970। তারপর ভাগ করলে আসে কত? 48.19, 48.19 আছে প্রায় আনসার। এখন আমার সংক্ষিপ্ত পদ্ধতি গড়, শ্রেণী বিন্যস্ত পথের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে গড় করতে হয় সেটা আমি একটু দেখা দিই। এই যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় লিখলাম, এ প্লাস এফ এফ আই ইউআই বাই এন ইন্টু এস। আনুমানিক গড়। এখন হচ্ছে তোমার শ্রেণী কি, শ্রেণী গণসংখ্যা, আচ্ছা ইউআই হচ্ছে দাব বিচ্যুতি, হচ্ছে শ্রেণী ব্যক্তি, সেটা তো আমরা জানি। তারপর আমরা দেখো এফ দাব বিচ্যুতি। তাহলে এটা গড় লাগবে কয়টা সেটা আমি সুন্দর করে সাজানো লিখেছি। গড় লাগবে 5টি, শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমা, গণসংখ্যা, দাব বিচ্যুতি, এফ আই ইউআই। তাহলে আমি সাজাই গেছি শ্রেণী ব্যক্তি, মধ্যমা, গণসংখ্যা, দাব বিচ্যুতি, এফ আই। তাহলে আমি গণসংখ্যা এখান থেকে এই যে শ্রেণী ব্যক্তি গুলো এখানে সাজাই লিখলাম, এই গণসংখ্যা এখানে দিলাম, এই গণসংখ্যা এখানে দিলাম, সরি মধ্যমা, মধ্যমা তো আগে জানছি, দুইটার সঙ্গে যোগ করে 2 দ্বারা ভাগ, দুইটার সঙ্গে যোগ করে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ, নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। এখানে এখানে আমার মূল পয়েন্ট দিতে হবে কি, যেটা সবচেয়ে বেশি গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মূল পয়েন্ট। এখানে সবচেয়ে বেশি কত? 20, 20। তাহলে এখানে 20 সবচেয়ে বেশি। তাহলে আমি সেই ঘর পয়েন্ট থেকে যাবো, আমরা সেই ঘর থেকে কি শ্রেণী মধ্যমা থেকে এখানে এল হয়েছে, এই যে এটা এল ধরলে, এর থেকে আমি কি আনুমানিক গড় ধরতে পারি কি মধ্যমার মধ্যে 47। এই ঘর থেকে আমি 0 ধরবো, আর 0 যেহেতু ধরবো নিচের দিকে যাবো কি প্লাসের মান, উপরের দিকে মাইনাসের মান, 1 2 3। এখানে 0 হলে -2 এই দাব বিচ্যুতি, খেলা শেষ। এখানে আমি গড়ের সমস্ত করব, আর এটা কি করব, ওই যে দাব বিচ্যুতি গুণ, দাব বিচ্যুতি গুণ, আর কি আছে গণসংখ্যা গুণ, গুণ করে আসে কত ফলাফল 3। আর এত ধরছে আনুমানিক গড়, আনুমানিক গড় কত? 47। তাহলে আমার এস পার্থক্য কত আছে? পার্থক্য হচ্ছে 5, 25 থেকে 39 পার্থক্য 5। তাহলে আমি হিসাবে করে অঙ্কটা বসালাম, এই যে অঙ্ক করলাম, দেন হয়ে গেল, ক্যালকুলেশন করলাম, দেন হয়ে গেল অঙ্ক। আচ্ছা আমি দেন পরটা দেখাই। আয়তলেখা অঙ্কন করো। আয়তলেখা অঙ্কন করতে গেলে আমার গড় লাগবে কয়টা সেটা আমি সুন্দর করে ভেবে দিয়েছি। প্রাপ্ত নম্বর, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, গণসংখ্যা। এই যে একটা সৃজনশীল প্রশ্নতেও আছে, সেক্ষেত্রে আমার কি কি লাগবে, বা আয়ত লিখতে গেলে, অঙ্ক করতে গেলে আমার কি লাগবে সেটা আমাকে জানতে হবে। প্রাপ্ত নম্বর তো লাগবে, প্রাপ্ত নম্বর আছে, আর অবিচ্ছিন্ন শ্রেণী করতে হবে গণসংখ্যা, গণসংখ্যা দেওয়া থাকবে, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ভাগ করবো। শেষে আমি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ভাগ করলাম কিভাবে? এই যে আমি আগে বলছিলাম, এই যে নিম্ন সীমা থেকে 5 পয়েন্ট কমায়া উচ্চ সীমা থেকে 5 পয়েন্ট যোগ করি, তাহলে আমি এই সেম আকারে ভাগ করলাম। দেন আমি লিখলাম, বার করার পর চক্রাকৃতি ভূমি অক্ষে এক চক্কর বরাবর, চক্রাকৃতি এক চক্কর বরাবর কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি,
আর লম্বকে কি, লম্বকে গণসংখ্যা, এক গড় সমান সমান এক একক নিয়ে আয়তরেখা অঙ্কন করি। এই যে আমি এখানে অঙ্কন করলাম, খুব সহজে খুব সমাধান দেওয়া হয়। এভাবে দেন বহুভুজ, বহুভুজ অঙ্কন করো। মানে বহুভুজ অঙ্কন করতে গেলে মূল পয়েন্ট গুলো কি, এই ছাত্র আমরা এটাই জানি না যে গড় কয়টা লাগবে, 72 নম্বর শ্রেণী মধ্যমা গণসংখ্যা, এটা কিবা করতে হইব, শ্রেণী সংখ্যা গণসংখ্যা দেওয়া হয়ে থাকবে, শ্রেণীর ভিতরে দেওয়া থাকবে, কিবা করতে হইব মধ্যমা, এটা আমাকে মনে রাখতে হইব মাস্ট বি। মধ্যমা নির্ণয় করতে পারলে আমি কি করতে পারবো, যে বহুভুজ অঙ্কন করতে পারবো। এই যে এখানে এবং সাজানো হয়েছে, যে এখানে সূত্র দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, পরে আবার সমাধান দেওয়া হয়েছে একই পৃষ্ঠায়। এই যে অজীব রেখা অঙ্কন করতে গেলে আমার কি লাগবে, অজীব রেখার মধ্যে কি দেওয়া থাকবে, এই যে 52 নম্বর শ্রেণীর সীমা তো দেওয়া হয়েছে, শ্রেণীর সীমা এখান থেকে করতে পারবো। এই যে শ্রেণীর দিকে শুধু আমার লাগবে কি, কমজিত গণসংখ্যাটা আমার নিজে বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে অজীব রেখার মধ্যে কি কি লাগে, 52 নম্বর শ্রেণীর সীমা, কমজিত গণসংখ্যা। এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, এর সাথে সমাধান দেওয়া আছে, খুব সাজানো। এখানে আমি আবার ডিটেলস তারপর আলোচনা করে দিছি, একটু কোন ঘরে কিভাবে বসে, কত ঘর কিভাবে নিতে হয় সেটা খুব সুন্দর করে নিয়েছি। শ্রেণী ব্যবধান 5 হলে এক ঘর সমান একক নিতে হবে। শ্রেণী ব্যবধান 5-এর অধিক হয়, 10 হলে অর্থাৎ 10 হলে এক ঘর সমান 2 একক নিতে হবে। গণসংখ্যা সর্বোচ্চ যদি 40 অধিক হয়, এক ঘর সমান 2 একক নিতে হবে। সেটা খুব সুন্দর করে সাজানো দেখা আছে। এটা হচ্ছে অষ্টম শ্রেণী, এটা তোমাদের অত বেশি গুরুত্ব না। আচ্ছা, দেন এটা দেখো, এটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করার জন্য এটা আসে, সবসময় অলজ আসে। পদার্থ সারণী গণসংখ্যা সর্বাধিক 20 আছে। এখানে কি বলছে, প্রচুরক শ্রেণী মধ্যমা নির্ণয় করো। প্রচুরক শ্রেণী কোনটা, গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি, সবচেয়ে সেই প্রচুরক শ্রেণী যাব। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত, 51 থেকে 60। এই যে 51 থেকে 60, তাহলে আমরা প্রচুরক শ্রেণী যাইলে মধ্যকর্ম মধ্য নির্ণয় করতে আমরা আগেই জানি। এটা এই মধ্যটা কিভাবে নির্ণয় করা যায়, দুইটার সঙ্গে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, দুইটার সঙ্গে যোগ করছে 2 দ্বারা ভাগ করছে, শেষ কাহিনী এখানে শেষ। মধ্য শ্রেণী মধ্যমা নির্ণয় করো, এটা একই কথা। এখানে সবচেয়ে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা, এই যে 15। এটা তাহলে শ্রেণী সীমা কত হইব, 61, আর উচ্চ সীমা কত, 70। তাহলে আমি এল ধরতে পারি। এই যে দুইটা কেবল দুইটা যোগ করবা, যোগ করে